এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের স্বাগতম। তোমরা সবাই অবগত আছো পরীক্ষা 2 মাসের জন্য পিছায় গেছে। তো আজকের ভিডিওতে আমি যারা মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, যাদের ছোটোবেলা থেকে স্বপ্ন মেডিকেলে পড়াশোনা করার, তাদের এসএসসি লেভেলে রসায়নের কোন কোন টপিকস ভালো মতো পড়লে সেগুলা থেকে সরাসরি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে এবং এসেছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ পার্ট 1 একটা ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি। তোমরা যদি বারবার করে ভিডিওটা দেখো এবং সেই রিলেটেড টপিকসগুলো যদি ভালো মতো পড়ো, তোমাদের আর যাই হোক প্রতারিত হতে হবে না। এক্স্যাক্টলি ওই পড়াগুলো ভালো মতো পড়বা, বারবার করে দেখবা। আশা করি ভবিষ্যতে তোমাদের যথেষ্ট পরিমাণ উপকৃত হবে। তো এটা মেডিকেল 21-22 সালের একটা প্রশ্ন যে এই চারটির ভিতরে কোনটির পোলারায়ন করার ক্ষমতা বেশি। তো এই পোলারায়ন করার ক্ষমতা বেশির ক্ষেত্রে আমাদের একটা কথা মনে হতে হবে, যেটা হচ্ছে যার চার্জ যত বেশি তার পোলারায়ন ক্ষমতা তত বেশি। এই একটা লাইন জাস্ট খালি আমাদের খেয়াল রাখতে হবে, যার চার্জ যত বেশি তার পোলারায়ন ক্ষমতা তত বেশি। যেরকম আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দেখি ক্লোরিন কমন, ফেরিক ক্লোরাইডে ক্লোরিন কমন, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন কমন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডেও ক্লোরিন কমন। তাহলে যদি খেয়াল করা যায় এখানে ম্যাগনেসিয়ামের তাহলে চার্জ কত হবে, Mg2+, আয়রনের চার্জ Fe3+, ক্যালসিয়ামের চার্জ Ca2+, এবং অ্যালুমিনিয়ামের চার্জ Al3+। তো যেহেতু চার্জ বেশি কার কার, আয়রন এবং অ্যালুমিনিয়ামের, এই দুইজনের কিন্তু চার্জ বেশি। তো এই দুইজনের একজন হয়ে যাবে পোলারায়ন ক্ষমতা বেশি। প্রশ্ন হচ্ছে এই দুইজনের ভিতরে কার পোলারায়ন ক্ষমতা বেশি হবে। তো আমরা যদি খেয়াল করি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এরা যদি 3টা করে ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যালুমিনিয়ামের থাকতেছে ইলেকট্রন 10টি, আয়রনের থাকতেছে ইলেকট্রন 23টি। এই দুইজনের ভেতরে আয়রন কিন্তু ডি ব্লক মৌল এবং 3টা ইলেকট্রন দেওয়ার পরে 23টা ইলেকট্রন থাকতেছে, তার মানে এর চার্জ বেশি। সেই জন্য এখানে হবে ফেরিক ক্লোরাইডের পোলারায়ন ক্ষমতা বেশি। তো এই কোশ্চেনটা আমাদের মেডিকেলের 2020-21 সালের কোশ্চেন। এখানে বলা আছে যে এই 4টি যৌগের ভিতরে কোনটির অম্লীয় ধর্ম বেশি। তো আমরা যদি খেয়াল করি প্রত্যেকেই কিন্তু অধাতব অক্সাইড। তো অধাতব অক্সাইডগুলোর মধ্যে যার জারণ সংখ্যা বেশি হয় সেইটা পানিতে দ্রবীভূত হয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে। তাহলে মূল বক্তব্যটা কি, অধাতব অক্সাইডের মধ্যে জারণ সংখ্যা বেশি, যার জারণ সংখ্যা বেশি সেটা বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে। এই একটা লাইন মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমাদের জারণ সংখ্যা যদি নির্ণয় করতে চাই, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এই 4টার জারণ সংখ্যা কেমনে নির্ণয় করব। আমরা জানি কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত -2 এবং টোটাল যৌগটার জারণ সংখ্যা কত 0। এখানে কার্বনের জারণ সংখ্যা x, অক্সিজেনের -2, 2টা পরমাণু আছে জন্য গুণন 2, টোটালের জারণ সংখ্যা 0। ফসফরাসের জারণ সংখ্যা, ফসফরাসের ধরলাম x, 2 জন আছে জন্য 2 গুণন অক্সিজেনের জারণ সংখ্যা -2 আর আছে 5 জন জন্য গুণন 5, আর মোট যৌগের জারণ সংখ্যা কত 0। একইভাবে আমরা যদি সিলিকন ডাইঅক্সাইডের হিসাব করি, সিলিকন আছে হচ্ছে 1 জন, অক্সিজেন 2 জন আছে জন্য -2 এর সাথে 2 গুণ এবং টোটাল জারণ সংখ্যা যৌগের হয় 0। তাহলে সেই সেন্সে আমরা দেখতেছি কার্বন মনোক্সাইডে কার্বনের যদি জারণ সংখ্যা হিসাব করতে যাই +2,
কার্বন ডাইঅক্সাইডের কার্বনের জারণ সংখ্যা -4, ওই পাশে যে +4। ফসফরাস পেন্টঅক্সাইডে জারণ সংখ্যা হয়ে যাচ্ছে -10, ওই পাশে যায় +10, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 5। এবং সিলিকন ডাইঅক্সাইডে x এর মান হয়ে যাচ্ছে কত? 4, অর্থাৎ সিলিকনের জারণ সংখ্যা 4। তো এই 4 জনের মধ্যে একমাত্র ফসফরাসের জারণ সংখ্যা বেশি, তাই অধাতব অক্সাইড হিসাবে ফসফরাসের যেহেতু জারণ সংখ্যা বেশি, তাই এইটা কি হবে? বেশি অম্লীয়। তো এই প্রশ্নটা আমাদের আইসে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020-21 সালের, এটা একটা কোশ্চেন। তো এখানে বলা আছে এই 4টার মধ্যে কোনটির গলনাঙ্ক কম। তো এটার জন্য জাস্ট একটা মূল লাইন মনে রাখতে হবে, যার অ্যানায়নের আকার যত বড়, গলনাঙ্ক তত কম। এই লাইনটা জাস্ট মনে রাখতে হবে। এগুলা কিন্তু আমাদের রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের কোশ্চেন। তো অ্যানায়নের আকার যত বড় হবে, গলনাঙ্ক তত কি হবে? কম হবে। যেরকম আমরা এখানে দেখতেছি অ্যানায়ন হিসাবে কে আছে? এরা তো প্রত্যেকেই ধাতু, সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, সিলভার ফ্লোরাইড। এই 4টা যৌগে প্রত্যেকটিতেই কিন্তু সিলভার হচ্ছে কি ধাতু, অর্থাৎ এটা কেটায়ন উৎপন্ন করবে। তাহলে অ্যানায়ন হিসাবে কে থাকে? ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন। তাহলে আমাদের অ্যানায়নের আকার যেটার বড় সেটার গলনাঙ্ক কম হবে। তো আমরা পর্যায় সামনে 17 নম্বর গ্রুপে কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই 4টার ভিতরে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা কি জানি? পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে সেই সেন্সে কোনটার আকার সবচেয়ে বড়? আয়োডিনের। আর আয়োডিনটা এখানে অ্যানায়ন হিসাবে আছে, তার মানে কোনটার গলনাঙ্ক সবচেয়ে কম হবে? সিলভার আয়োডাইডের। এটা মেডিকেলে 2014 প্রশ্ন সালের কোশ্চেন, যে কোন যৌগটির বন্ধন কোণের মান কেমন হতে পারে। যেরকম আমাদের প্রশ্ন দেওয়া আছে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণের মান কত। তো সেটার জন্য আমরা যদি একটু ক্লিয়ার কনসেপ্ট নেই, যেমন 104.5 ডিগ্রি, এই 104.5 ডিগ্রি আসলে কার বন্ধন কোণ? তো 104.5 ডিগ্রি কিন্তু আসলে পানির অণুর বন্ধন কোণ। আমরা পানির অণুটা কেমন জানি? এইরকম একটা গঠন নিয়ে অবস্থিত। তাহলে এর মধ্যে এই যে মধ্যবর্তী যে অংশটা থাকে, এটাকে আমরা বলবো সেই কোণ, এবং সেই কোণটার মান হচ্ছে 104.5 ডিগ্রি। এরপরে যদি আমরা খেয়াল করি, এই 107 ডিগ্রি হচ্ছে অ্যামোনিয়া অণুর মধ্যবর্তী বন্ধন কোণ। যেরকম অ্যামোনিয়া অণুটা আমরা সাধারণত কি জানি এর গঠনটা কেমন হয়ে থাকে? একটা নাইট্রোজেন, তার সাথে কিন্তু এরকম 3টা হাইড্রোজেন যুক্ত থাকে। তো এখন যদি বলা হয় যে এদের মধ্যবর্তী এই বন্ধন কোণগুলো আসলে কত, তাহলে এই মধ্যবর্তী বন্ধন কোণগুলো কত হবে? 107 ডিগ্রি। এরপরে আমরা দেখতেছি 109.5 ডিগ্রি, যেটা আমাদের মিথেন অণুর গঠন। তাহলে মিথেন অণুটা আসলে দেখতে কেমন হয়? আমরা জানি 9-10 লেভেল থেকে পড়ে আইছি চতুষ্তালকীয়। তো এখন চতুষ্তালকীয় গঠনে এক একটা অ্যাঙ্গেলগুলোর আসলে মান কত ডিগ্রি করে হয়? অ্যাঙ্গেলগুলোর মান হয় 109.5 ডিগ্রি। আর লাস্টে আছে 120 ডিগ্রি, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। আমরা কিন্তু 9-10 বই থেকে জানি রাসায়নিক বন্ধনে বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু 2-এর নিয়ম মেনে চলে। তাহলে এটার বন্ধন কোণটা আসলে কেমন হয়? এরকম হয় হচ্ছে এটার বন্ধন কোণ। তো এই যে বন্ধন কোণ, যে ত্রিমাত্রিক বন্ধন কোণ হইল, এই ত্রিমাত্রিক বন্ধন কোণের এক একটা অ্যাঙ্গেলের মান কত হয়ে যাবে? 120 ডিগ্রি। তো আমাদের প্রশ্ন ছিল অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ কত, তাহলে কত আসতেছে? 107 ডিগ্রি। কোন কেলাসটি ঘনকাকৃতির? আমরা কিন্তু আয়নিক বন্ধন হিসাবে জানি যে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা হচ্ছে কেলাস গঠন, যেটা আমাদের 9-10 লেভেলে রাসায়নিক বন্ধনের সবচেয়ে আলোচিত একটা টপিকস।
তো এই সোডিয়াম ক্লোরাইডের আকার যে কেলাস গঠন, এই গঠনটা আসলে কেমন হয়, আমরা কিন্তু প্রতিটা গাইডে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের ঘনক আকৃতির গঠনটা আসলে দেখে আসি। আমরা অনেকে এটা আঁকাতে পারি না, যদি একটু আমরা ধীরে সুস্থে এটা আঁকাতে চাই, ফার্স্টে একটা বর্গ আঁকবো, ঠিক একইভাবে আর একটা বর্গ ঠিক এইরকম করে ক্রস করে আঁকবো, দিয়ে এই পয়েন্টগুলো আমরা কি করে দেব, যোগ করে দেব। আমরা একটা ঘনক বা বাক্স আকৃতি আঁকানো আমাদের শেষ। এইবার কি করব, এইবার হলো প্রতিটা যে বক্স আছে এই বক্সগুলোকে আমরা বিভক্ত করব দুই ভাগে। এই একটা ভাগ ফার্স্ট বক্স, এই একটা ভাগ, এটা গেল ফার্স্ট বক্সের ভাগ। একইভাবে আমরা যদি এই প্রথম লেয়ারের বাইরে আবার এই সেকেন্ড যে লেয়ারটা আছে এইটা যদি আমরা এবার ভাঙতে চাই, তাহলে কি হবে, এই একটা ভাগ বিভক্ত করলাম আর এটাকে ঠিক মাঝামাঝি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এই একটা পয়েন্টে বিভক্ত করলাম, করা শেষ। চারটা ভাগ কিন্তু এখানে আমাদের হয়ে গেল। এবার আমরা যে পিছনের এই প্লেনটা দেখতেছি, এই যে এই ভাগটা, এটাকে আবার চার ভাগে ভাগ করব। এই যে পিছনে এখান থেকে এখানে জয়েন করে দিলাম এক ভাগ, এইখান থেকে এখানে আমরা জয়েন করে দিলাম দুই ভাগ। তারপর এই প্লেনগুলো আমরা পরস্পরের সাথে যুক্ত করে দেব। তো যুক্ত করার পরে আমরা কিন্তু দেখতেছি যে এইখানেও কিন্তু এরকম একটা করে আমাদের প্রতিটা ভাগ সংখ্যার সাথে যোগ করে দিলে কিন্তু একটা করে আমরা বক্স পাচ্ছি। এটাকে যদি আবার এইরকম করে ভাঙতে যায় চার ভাগে, এই যে চারটা ভাগে বিভক্ত হয়ে গেল, যার একটা ভাগ এখানে ছিল আর একটা ভাগ এখানে। এই ভাগগুলা করার পরে আমরা যদি এটার উপরের প্লেনটা আর নিচের প্লেনটা যদি এইভাবে ভেঙে দেই, এখানেও দেখবো আমাদের চারটা করে শেপ হয়ে যাচ্ছে। তো এই যে চারটা করে আমাদের ফাইনালি শেপ হয়ে গেল, এই ফাইনালি এই শেপগুলাতে আমরা কি জানি যে প্রতিটার সেন্টারে থাকবে হচ্ছে সোডিয়াম, অর্থাৎ এখানে যদি আমরা নেই সোডিয়াম, এর চার পাশে থাকবে চারটা করে ক্লোরিন। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে এক একটা প্লেনে, এক একটা চক্রে আমরা মোটামুটি দেখতে পাই যে আকৃতির সৃষ্টি হচ্ছে, যেখানে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলা পরস্পরের সাথে যুক্ত থাকতেছে একটা তলের উপর ভিত্তি করে। তো এখন এটা তো আমাদের এসএসসি লেভেলের টপিকস, কিন্তু আইসে কিন্তু আমাদের এইচএসসি লেভেলে। আবার যদি আমরা খেয়াল করি, এই যে মধ্যের যে প্লেনটা হলো, এটাকে যদি আবার দুই ভাগে বিভক্ত করি, আর একটা শেপ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের ধৈর্য ধারণ করে করে যদি আমরা একটু বাসায় এগুলা বারবার করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের মাথায় মোটামুটি এটা সেট আপ হয়ে যাবে যে আসলে এটা কি গঠন, এটা কিন্তু আসলে একটা ঘনক আকৃতির গঠন। তো এই সোডিয়াম ক্লোরাইডের অণুটা আশা করি সবাই বারবার বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে পরে দেখা যাচ্ছে যে বিষয়টা অনেকটা সহজবোধ্য মনে হবে। তো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের 13-14 সালের কোশ্চেন, যেখানে আমাদের বলা আছে কি আয়নিক যৌগ সমূহের বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়। সেটা হচ্ছে এ পয়েন্টটা সঠিক নয়। কেন? কারণ কঠিন অবস্থায় এরা নাকি বিদ্যুৎ প্রবাহী, কথাটা সম্পূর্ণ ভুল। এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী না, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী না। যেরকম আমরা যদি খেয়াল করি সোডিয়াম ক্লোরাইড যদি আমরা খাদ্য লবণ জানি, কিন্তু এটা যদি আমরা হাতে নেই, হাতে নেওয়ার পর আমাদের কিন্তু কোনো ইলেকট্রিক শর্ট কিংবা অন্য কোনো অনুভূতি হবে না এবং বিদ্যুৎও পরিবহন করবে না। কিন্তু এখন যদি এটাকে আমরা পানির সাথে মিশ্রিত করে দেই, পানির সাথে যখনই আমরা মিশ্রিত করে দেব, তখন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর যাবে ভেঙে, এবং সেই সময় যদি আমরা কোনো বিদ্যুৎ প্রবাহ করি, কোনো বিদ্যুতের নেগেটিভ চার্জের সাথে যুক্ত করি, তাহলে কিন্তু এটা খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করবে। একই কথা কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও, যেটাকে আমরা জানি হচ্ছে চুন হিসাবে, এটাকে যদি আমরা কঠিন অবস্থায় দেখি, এটা কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না। কিন্তু এটার সাথে যখন আমরা পানি মিশ্রিত করে দেব, তখন এটা যথেষ্ট পরিমাণে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যাবে। তখন এটা কি দেখা যাচ্ছে, অনায়াসে, যেহেতু প্লাস মাইনাসের পর্যাপ্ত সাপ্লাই আছে, সেজন্য এরা খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করবে।
প্রশ্নে দেওয়া আছে সমযোজী বন্ধন সম্পর্কে কোনটি সঠিক নয়। আমরা এ পয়েন্ট দেখতেছি এরা নাকি বিদ্যুৎ পরিবাহী, তো এটা তো কখনোই সম্ভব না। কারণ কি, আমরা বিদ্যুৎ পরিবাহের লজিক কি জানি, যার পোলারিটি আছে সে বিদ্যুৎ পরিবহন করবে, আর যার পোলারিটি নাই সেটা বিদ্যুৎ পরিবহন করবে না। পোলারিটি কি, কোনো যৌগের এক প্রান্ত পজিটিভ, এক প্রান্ত যদি নেগেটিভ হয়। যেরকম যদি আমরা হাইড্রোজেন অণুটাকে ভাঙি, এখানে কিন্তু দুইটাই পজিটিভ, সুতরাং এটা অপোলার। নাইট্রোজেন অণুটাকে যদি ভাঙি, দুইটাই নেগেটিভ, সুতরাং এটা অপোলার। সুতরাং সমযোজী যৌগ কখনোই কিংবা সমযোজী অণু কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা বলে দেয়। আমাদের অপশনটা খুব ভালো মতো খেয়াল করতে হবে, এটা কিন্তু ব্যতিক্রমী কথা। যেমন পানিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে H+ আর OH-। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের অষ্টম অধ্যায়ে একটা টপিক আছে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ পানিটা যদি একমাত্র বিশুদ্ধ হয় সেটার নাকি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সম্ভব এবং সেটাও মোটামুটি ভালো বিদ্যুৎ পরিবহন করবে, যদিও বা পানি কিংবা H2O সমযোজী যৌগ। আবার যদি আমরা খেয়াল করি যে মিথানল, এই যে মিথানল যৌগটা দেখতেছি এটাকে যদি ভাঙি CH3+ OH-, তার মানে যদিও বা এটা সমযোজী যৌগ তারপরেও এখানে পোলারিটি আছে জন্য বিদ্যুৎ পরিবাহী। তো আমাদের অপশনে কিন্তু অত পেঁচাই নাই, জাস্ট খালি বলিছে যে কোন বিষয়টা সঠিক নয়। তার মানে সমযোজী বন্ধন যেহেতু পোলারিটি নাই সেহেতু এরা বিদ্যুৎ অপরিবাহী। আর যদি আমাদের অপশনে এরকম কোনো ক্যাটাগরিজ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ঠান্ডা মাথায় বুঝে শুনে অ্যান্সার দিতাম। এই প্রশ্নটাই আমাদের আবার এসএসসি এবং এইচএসসি দুই ভাগে একটু ঝামেলা সৃষ্টি করে। যেরকম আমরা 9-10 লেভেলে পড়ে আসছি, বন্ধন হচ্ছে মোটামুটি 3 ধরনের: আয়নিক, সমযোজী এবং ধাতব। এই 3 ধরনের বক্তব্য দেয় হচ্ছে ক্লাস 9-10 লেভেল। কিন্তু যখন আমরা এইচএসসি লেভেলে যাব তখন আয়নিক থাকবে, সমযোজী থাকবে, তৃতীয় আর একটা ক্যাটাগরি সৃষ্টি হবে যেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজী। তো এই যে সন্নিবেশ সমযোজী সৃষ্টি হচ্ছে তার কিন্তু একটা উদাহরণ আমরা একটু পরে দেব, বিষয়টা কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। আর লাস্টটা হচ্ছে ধাতব বন্ধন। যেরকম আমরা একটা এক্সাম্পল জানি NH4Cl, এটা কিন্তু মোস্ট কমন একটা যৌগ, যে যৌগটাকে আমরা কি বলি, নিশাদল বা ঊর্ধ্বপাতিত পদার্থ। এই নিশাদল বা ঊর্ধ্বপাতিত পদার্থর যদি আমরা বন্ডটাকে একটু প্রস্থচ্ছেদ করে দেখি যে এটার বন্ডটা আসলে কেমন হয়, তো সেখানে দেখা যায় কি নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে ঠিকই যুক্ত হয়, কিন্তু চতুর্থ যে হাইড্রোজেনটা আছে সেটার সাথে একটা তীর চিহ্নিত অংশ দ্বারা যুক্ত থাকে। শুধু তাই নয়, আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন যৌগ ভাঙনে দেখব NH4+ এবং Cl- এই দুটো অংশে বিভক্ত হয়। তাহলে এই গঠনটা কার হইল, NH4+ এর, এবং তার সাথে আরেকজনকে যুক্ত থাকবে Cl-। এইভাবে কিন্তু আমাদের নিশাদল কিংবা ঊর্ধ্বপাতিত পদার্থের বন্ডার আসলে স্ট্রাকচার হয়। তো যে জায়গায় তীর চিহ্নিত অংশ দ্বারা কোনো প্রোটিয়াম বা ব্যাকটেরিয়ামের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলে হচ্ছে সন্নিবেশ বন্ধন, এটা এইচএসসি লজিক অনুযায়ী। আর যখন নর্মাল অধাতু যুক্ত থাকে সেটাকে বলে হচ্ছে সমযোজী বন্ধন, এসএসসি লজিক অনুযায়ী। আবার দেখতেছি দুইটা অধাতব পরমাণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে জন্য সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। তো ক্যাটাগরিস্ট যাই হোক না কেন, আমাদের এই যে এই পয়েন্টটা যেটা আছে যে সন্নিবেশ আয়নিক বন্ধন, এই নামে আসলে কোনো বন্ধন থাকে না। তার মানে কোন বন্ধনটা সঠিক নয়, প্রথমটা। এই মেডিকেল কোশ্চিনটাই বলা আছে যে বন্ধন দ্বারা দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, সেটা কি ধরনের বন্ধন। যেরকম আমরা যদি খেয়াল করি আমাদের ফার্স্টে যা আছে আয়নিক বন্ধন, আমরা আয়নিক বন্ধনে তো জানি ধাতু এবং অধাতু
পরস্পরের সাথে যে বন্ধনে যুক্ত থাকে সেটাকে আয়নিক বন্ধন বলে, একটা ধাতু একটা অধাতু। সুতরাং এখানে হাইড্রোজেন পরমাণুর হিসাব তো আসবেই না। হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক মানে বোঝায় যেটা পানি আকর্ষী, আর হাইড্রোফোবিক বলতে বোঝায় যেটা পানি বিকর্ষী, অর্থাৎ পানিকে বিকর্ষণ করে। এই টপিকসগুলো কিন্তু আমরা লাস্ট অধ্যায়ে সাবান আর ডিটারজেন্টে পড়ছিলাম, যেখানে আমাদের সাবানের সংকেত ছিল C17H35COO, এটা ছিল একটা সাবানের সংকেত, এবং এটাকে যখন আমরা দুই ভাগে বিভক্ত করতাম C17H35COO-, এই একটা অংশ হতো যেটাকে আমরা বললাম ঋণাত্মক অংশ, এবং এখানে সেকেন্ড অংশটা হয়ে যেত Na+, যেটাকে আমরা বলতাম ধনাত্মক অংশ। এই যে এই C17H35 এই অংশটা কিন্তু হচ্ছে পানি আকর্ষী, আর এই যে Na+ অংশটা আছে এটা কিন্তু পানিকে কি করে, বিকর্ষণ করে। সুতরাং এখানে কিন্তু আমরা সেপারেটভাবে হাইড্রোজেন পরমাণুটার কোনো ব্যবহার কিংবা কার্যক্রম দেখতেছি না, কিন্তু যদি এখন কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে যাই, তাহলে এখানে দেখতেছি একটা হাইড্রোজেন অণুর ভেতরে যে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, এরা প্রত্যেকে কিন্তু একটা করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে গঠিত হয়। তার মানে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে, কোভালেন্ট ওরফে সমযোজী বন্ধন। প্রশ্নটায় আছে দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন নিয়ে কোন বন্ধন গঠিত হয়। তো এখানে চারটা অপশন দেওয়া আছে। একটা আছে মেটালিক, যেটার বাংলা আমরা জানি ধাতব বন্ধন। কোভালেন্টের বাংলা কি জানি, সমযোজী। আয়নিকের বাংলা তো আমরা জানি আয়নিক বন্ধনী। আর হাইড্রোজেনের বাংলা হচ্ছে যেগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত, হাইড্রোজেন বন্ধন। তো যেটা ধাতব বন্ধন সেখানে তো আসলে সমান সংখ্যক ইলেকট্রনের ক্যাপাসিটি হয় না। যেরকম সোডিয়াম পরমাণু দ্বারা গঠিতর ক্ষেত্রে পৃষ্ঠতলে একটা করে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে আমরা জানি, আর কেন্দ্রে থাকে হচ্ছে পারমাণবিক শ্বাস। আবার যদি দেখা যায় কোভালেন্ট বন্ড, আমরা যদি খেয়াল করি একটা কোভালেন্ট বন্ড অনুভবে সমযোজী যৌগে যদি হাইড্রোজেন অণুর কথা খেয়াল করি, এই হাইড্রোজেন একটা পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করে, আর একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ইলেকট্রন শেয়ার করে, দিয়ে কিন্তু হাইড্রোজেন অণু হয়। আবার যদি খেয়াল করি নাইট্রোজেন বন্ধনে দুইটা নাইট্রোজেন পরমাণুর প্রত্যেকে তিনটা করে ইলেকট্রন শেয়ার করে কিন্তু কি নাইট্রোজেন অণু গঠন করে, যেটা সমযোজী বন্ধন। তাহলে আমাদের যে প্রশ্নে আছে যে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোন বন্ধন হয়, আমাদের অবশ্যই দিতে হবে কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এটা মেডিকেল 20-21 সালের একটা কোশ্চেন, যেটা আমাদের কেমিস্ট্রির 10ম অধ্যায়ে আছে, খনিজ সম্পদ, চ্যাপ্টার 10। তো আমরা 9-10 এই চ্যাপ্টার 10 অধ্যায়টা যদি খেয়াল করি যে ভূত্বকে কোনটার পরিমাণ সবচেয়ে বেশি, আমরা কিন্তু দেখব যে এখানে অ্যালুমিনিয়ামের পরিমাণ হচ্ছে ভূত্বকে সবচেয়ে বেশি, এবং সেটা কত পার্সেন্ট, 7%। এটা একটা মেডিকেল 2020-21 সালের কোশ্চেন। এখানে বলা হচ্ছে সমবায় বন্ধন, যেটার ইংরেজি হচ্ছে কোভালেন্ট বন্ড, অর্থাৎ সমযোজী বন্ধনের আর একটা সিনোনিম কিন্তু বলা হয় সমবায় বন্ধন। সমবায় বন্ধনতা, সমযোজী বন্ধনতা। এবং আমরা জানি যে সমযোজী বন্ধন সাধারণত কার কার মধ্যে হয়, অধাতুর সাথে অধাতু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত থাকে তখন কিন্তু আমরা জানি সমযোজী বন্ধন হয়। তো এখানে আমরা দেখতেছি যে নিচের কোনটি সমবায় বন্ধন বা সমযোজী বন্ধনের তীব্র আকর্ষণ আছে ইলেকট্রনের প্রতি। তো এখানে সেলেনিয়াম উপধাতু, জার্মেনিয়াম ধাতু, অ্যাস্টেটিন ধাতু। তো একমাত্র দেখা যাচ্ছে ব্রোমিন অধাতু। তো ব্রোমিনে সাধারণত কি থাকে, দুইটা ব্রোমিন পরমাণু থাকে। এই দুইটা ব্রোমিন পরমাণু কিন্তু পরস্পরের সাথে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়।